ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের একদম কম টাকা খরচা করে ভ্রমণ করিয়ে দেখাবো সম্পূর্ণ হরিদ্বার। তবে কলকাতা থেকে কোন ট্রেন ধরে কম টাকা খরচা করে কিভাবে তোমরা হরিদ্বারে এসে পৌঁছাবে। হরিদ্বারে পৌঁছে গিয়ে হারকি পৌরি গঙ্গাঘাটের একদম হাতের কাছে কোথায় মাত্র 200 টাকা খরচা করে রুম নিয়ে থাকবে, যেখানে থাকবে সেখান থেকে হাঁটা পথে কিভাবে হারকি পৌরি গঙ্গাঘাটে এসে পৌঁছাবে। হারকি পৌরি গঙ্গাঘাটের সন্ধ্যা আরতির টাইমিং কি রয়েছে, এমনকি হরিদ্বারের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো তোমরা একদম কম টাকা খরচা করে কিভাবে ঘুরে দেখবে। হরিদ্বারের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোর মধ্যে থেকে মনসা পাহাড়, চণ্ডী পাহাড়ের নাম তো অবশ্যই উঠে আসে। যদি মনসা পাহাড় এবং চণ্ডী পাহাড় তোমরা হাঁটা পথে ট্রেক করে ওঠো তাহলে কতক্ষণ সময় লাগতে পারে, এ টু জেড ইনফরমেশন তুলে ধরবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি হবে ভীষণ জমজমাট। তাই আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ কাজে লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো নতুন বন্ধুদের ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। হরিদ্বার ভ্রমণের জন্য আজকে আমার জার্নিটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর ঠিক 12:30, আর হরিদ্বার পৌঁছানোর জন্য আজকে হাওড়া স্টেশন থেকে ধরবো আমি দুপুরবেলা 1টার সময় রয়েছে উপাসনা এক্সপ্রেস ট্রেন, যে ট্রেন ধরে সোজা রওনা দেবো হরিদ্বারের উদ্দেশ্যে। হরিদ্বার এতটাই পবিত্র জায়গা, প্রত্যেকটা পর্যটক, প্রত্যেকটা ভ্রমণ পিপাসুর কাছে কিন্তু এক আলাদা রকমের তীর্থস্থান। তবে বন্ধুরা সেই হরিদ্বার খুব কম টাকা খরচা করে তোমাদের ঘুরিয়ে দেখাবো, বেশ ভালো লাগবে, পুরো ভিডিওতে আমার সাথে থেকো। তবে ট্রেন এখনো পর্যন্ত প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। আমি 11 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, প্রায় বেশিরভাগ সময়ই 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ে বলে আগে থেকেই 11 নম্বর প্ল্যাটফর্মে এসে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। আমার কনফার্ম সিট রয়েছে। যারা জেনারেলে জার্নি করবে, নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাবে উপাসনা এক্সপ্রেস ট্রেন ধরে, তারা অলরেডি মোটামুটি 11টা সাড়ে 11টার সময় এসে লাইনে দাঁড়িয়ে পড়েছে। দেখো সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে এখন ট্রেন আসা পর্যন্ত 11 নম্বর প্ল্যাটফর্মেই আমি অপেক্ষা করব। উপাসনা এক্সপ্রেস ট্রেন সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং শুক্রবার হাওড়া স্টেশন থেকে বেলা 1টার সময় ছাড়ে। এই উপাসনা এক্সপ্রেস ট্রেন সপ্তাহের বাকি আরও 5 দিন ট্রেন নাম্বারটা চেঞ্জ হয়ে কুম্ভ এক্সপ্রেস ট্রেন নামে ছাড়ে হাওড়া স্টেশন থেকে ঠিক বেলা 1টার সময়। ট্রেন ছাড়া নির্ধারিত সময় থেকে মোটামুটি 15 মিনিট আগে হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে উপাসনা এক্সপ্রেস ট্রেন। উপাসনা এক্সপ্রেস ট্রেন এখন এই মুহূর্তে 11 নম্বর প্ল্যাটফর্মে ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে, সকলে ট্রেনে উঠতে ব্যস্ত। এই ট্রেনে জার্নি করব বলে মোটামুটি 2 মাস আগে আইআরসিটিসি অ্যাপ্লিকেশন থেকে অনলাইনে ট্রেনের টিকিটটা কেটে রেখেছিলাম। কনফার্ম সিট রয়েছে, সিট পড়েছে আমার S2-তে। সোজা এবারে ট্রেনে উঠে পড়বো। ট্রেন নাম্বার 13035 উপাসনা এক্সপ্রেস ট্রেন। উপাসনা এক্সপ্রেস ট্রেন হাওড়া স্টেশন থেকে সঠিক সময়ে ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। উপাসনা এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচের মাথাপিছু ভাড়া 680 টাকা, 3AC-র ভাড়া মাথাপিছু 1755 টাকা এবং এসি টুটারের ভাড়া 2510 টাকা। ফার্স্ট ক্লাস এসির ভাড়া মাথাপিছু 4215 টাকা করে। উপাসনা এক্সপ্রেস ট্রেন এবং কুম্ভ এক্সপ্রেস ট্রেন ছাড়াও রয়েছে ট্রেন নাম্বার 13009 দুন এক্সপ্রেস ট্রেন। প্রায় 26 ঘন্টা 50 মিনিটের একখানা জার্নি কভার করে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল ঠিক 4:30। এই মাত্র আমি পৌঁছালাম হরিদ্বার রেলওয়ে স্টেশনে। হরিদ্বার রেলওয়ে স্টেশনের একদম ঠিক বাইরের দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে পুরো স্টেশন চত্বর দেখা যাচ্ছে। 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে আমি ফ্লাইওভার ব্রিজটা ধরে সোজা একদম বাইরের দিকে চলে এসেছি। হরিদ্বার রেলওয়ে স্টেশনের বাইরের দিকের এরিয়াটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। সব থেকে ভালো লাগে ভোলেনাথের এই বড় বড় দুখানা মূর্তি দেখলে পরে, অসাধারণ দৃশ্য। তবে বন্ধুরা হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে বাইরের দিকে বেরোলে পরেই হাতের ডান দিকের রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ড হয়ে তোমরা কিছুটা দূর এগিয়ে গেলে পরেই দেখতে পারবে ভারত সেবাশ্রম সংঘ। এবারে বাস স্ট্যান্ডের যদি লোকেশনটা বলি, হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে বাইরের দিকে বেরোবে, এই যে ডান দিকের রাস্তাটা উল্টো দিকেই পড়বে বাস স্ট্যান্ড।
আর বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে হর কি পৌড়ি গঙ্গাঘাটের দিকে। আমি আগে থেকে কোনো রকম হোটেল ঠিক করে আসিনি, তবে ঠিক করেছি হর কি পৌড়ি গঙ্গাঘাটের আশেপাশে কোথাও একটা রুম নিয়ে থাকবো। তাই আমি সোজা এই বাঁ দিকের রাস্তা ধরে সোজা হর কি পৌড়ি গঙ্গাঘাটের দিকেই এগিয়ে যাব। হরিদ্বার রেলওয়ে স্টেশনের বাইরের দিকের এরিয়াটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটপ, দারুণ সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে। হরিদ্বার ভ্রমণে এসে যদি তোমরা কেউ আগে থেকেই রুম বুক করে থাকো, সেই সমস্ত হোটেলে যাওয়ার জন্য স্টেশন চত্বরের বাইরের দিকে বেরিয়ে আসলে পরেই অটো এবং টোটো দেখতে পারবে। সেখান থেকে অটো টোটো ঠিক করে চলে যেতে পারো নিজেদের গন্তব্যস্থলে। একটা কথা অবশ্যই বলবো, বিশেষ করে সাবধান তো অবশ্যই করব, স্টেশন চত্বরের বাইরে যখন বেরিয়ে আসবে নিজেদের সাথে থাকা ব্যাগপত্র একটু নজর রাখার চেষ্টা করবে। হরিদ্বার রেলওয়ে স্টেশনের সামনে থেকে মোটামুটি 800 মিটার রাস্তা সামনের দিকে এগিয়ে চলে এসেছি। এখন এই মুহূর্তে লখনৌ ধর্মশালার একদম ঠিক সামনে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে লখনৌ ধর্মশালা ট্রাস্ট। মেন প্রবেশদ্বারের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তবে আমাকে ধর্মশালার ভেতরে যেতে হলে রাস্তাটা পার করে যেতে হবে। তোমরা রেলওয়ে স্টেশনের সামনে থেকে অটো টোটো ধরে মাথা পিছু 10 টাকা ভাড়া দিয়ে শেয়ারে চলে আসতে পারো লখনৌ ধর্মশালার সামনে। আমার কাছে যেহেতু খুব একটা বেশি ব্যাগপত্র ছিল না, যার জন্য আমি হাঁটা পথেই চলে এসেছি। লখনৌ ধর্মশালা থেকে বাইরের দিকে বেরোলে হাতের ডান দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে হর কি পৌড়ি গঙ্গাঘাটের দিকে। রাত্রিবাসের জন্য আমি বেছে নিয়েছি লখনৌ ধর্মশালা। ভেতরে গিয়ে রুমের জন্য কথা বলবো। এখানে মাত্র 200 টাকা খরচা করে তোমরা ডাবল বেডরুম পেয়ে যাবে। গিয়ে দেখি, ভেতরে গিয়ে যাচাই করি রুম পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। একদম মেন রোডের ওপরে অবস্থিত লখনৌ ধর্মশালা। লখনৌ ধর্মশালার গেট খোলা থাকে রাত্রিবেলা 9:30 থেকে 10টা পর্যন্ত। তাই তোমরা যে কোনো টাইমে এসে চেক ইন করতে পারো। মোটামুটি চেষ্টা করবে 9:30টার আগেই চেক ইন করার। চেক ইন তোমরা যখনই করো না কেন, চেক আউটের সময় রয়েছে সকালবেলা ঠিক 8টার সময়। লখনৌ ধর্মশালার পুরোপুরি নাম হলো লখনৌ ধর্মশালা ট্রাস্ট। বিশ্বাস করো, হরিদ্বারের মতো জায়গায় একদম কম টাকা খরচা করে ফ্যামিলিকে সাথে নিয়ে থাকার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো লখনৌ ধর্মশালা ট্রাস্ট। চলে এলাম ফার্স্ট ফ্লোরে। লখনৌ ধর্মশালাতে এন্ট্রি করে সবার প্রথমে গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে রিসেপশন এরিয়া, যেখানে কথা বলেছি আমাকে রুমটাও দিয়ে দিয়েছে। ফার্স্ট ফ্লোরে আমাকে রুম দিয়েছে, যার জন্য ফার্স্ট ফ্লোর থেকে চারিদিকের ভিউটা তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। চারিদিকে প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে, আর এখানে দেখা যাচ্ছে মিনারেল ওয়াটারের ব্যবস্থা। এটা ফার্স্ট ফ্লোরেও রয়েছে, আবার গ্রাউন্ড ফ্লোরেও রয়েছে। গরমের দিনে যদি আসো কোনো রকম সমস্যা হবে না জলের, একদম ঠান্ডা জল বেরোয়। বাইরের দিকে এখানে দেখতে পাচ্ছি আয়না এবং বেসিনের ব্যবস্থাও রয়েছে। পুরো লখনৌ ধর্মশালাটা দেখে মনে হচ্ছে একদম রাজবাড়ির মতো, আমার তো তাই মনে হয়। এবং এইখানে তোমরা ফ্যামিলিকে সাথে নিয়ে একদম কম টাকা খরচা করে, মাত্র 200 টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে। তাই আমি যতবারই হরিদ্বার ভ্রমণে আসি চেষ্টা করি এইখানেই রুম নিয়ে থাকার। আর এই সাইডে যে প্রত্যেকটা রুম দেখতে পাচ্ছ 20, 21, 22, 23, 24, এই প্রত্যেকটা রুম ব্যালকনি রুম, মানে রুমের ভেতরেই ব্যালকনি সিস্টেম রয়েছে। বাইরের দিকের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। তবে এইবারে আমার কপালটা বড্ড খারাপ, ব্যালকনি রুম একটাও খালি নেই। আমাকে এই সাইডের রুমগুলো দিয়েছে। এই দিক থেকে শুরু হচ্ছে 10, 11, 12, 13 নাম্বার রুমটা আমাকে দিয়েছে। চলো ছোট্ট করে তোমাদের সাথে নিয়ে রুম ট্যুরটা করে নিই। লখনৌ ধর্মশালা ট্রাস্ট। এখানে যদি তোমরা রুম নিয়ে থাকো 5 স্টার হোটেলের মতো সুযোগ সুবিধে পাবে না। তবে এইখানে মোটামুটি রুম নিয়ে থাকলে পরে যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন, সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস তোমরা হাতের কাছে পেয়ে যাবে। প্রত্যেকটা ফ্লোরে রয়েছে বেসিনের ব্যবস্থা এবং প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা রয়েছে ওয়াশরুমেরও ব্যবস্থা। যদি তোমরা কেউ জামা কাপড় কেচে থাকো তাহলে সেই ভেজা জামা কাপড় একদম রেলিংয়ের মধ্যে নাড়বে না, তাহলে তোমাদের অনেক টাকা ফাইন করে দেবে। ছাদ রয়েছে, ছাদের মধ্যে জামা কাপড় ঝোলানোর সুন্দর ব্যবস্থা রয়েছে। ভেজা জামা কাপড় সেখানেই তোমরা নেড়ে দিতে পারবে। লখনৌ ধর্মশালা ট্রাস্টে যদি তোমরা রুম নিয়ে থাকো, রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা পাবে না, তবে বাইরে থেকে খাবার কিনে ধর্মশালার ভেতরে এন্ট্রি করতে পারবে।
প্রত্যেকটা রুমের সামনে এই যে লম্বাটে বারান্দাটা তোমরা দেখতে পাচ্ছ, বাইরের দিকে ডাস্টবিনের ব্যবস্থাও রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 13 নাম্বার লেখাই রয়েছে, এই রুমটাই আমাকে দিয়েছে। ধর্মশালা, বুঝতেই পারছো এলাহি ভাবে যে রুম একদম সাজানো থাকবে তা একদম আশা করো না। তবে বাইরের দিকটা তোমরা যেমনটা দেখলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, রুমগুলোও তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমি বলতে পারি। ডাবল বেড রয়েছে, দুটো বালিশের ব্যবস্থা, পরপর এই সাইডে রয়েছে বড় বড় দুটো জানলা, ওয়ার্ড্রপের ব্যবস্থা রয়েছে। এটা পাল্লা সিস্টেম, খুললে পরে ভেতরের দিকে 3-4টে থাক রয়েছে, তোমরা জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করতে পারবে। ছোট্ট একখানা টি টেবিল, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে, লাইট, পাখা সমস্ত কিছু রয়েছে এই রুমের ভেতরে। এইখানে মোটামুটি যতগুলো রুম রয়েছে, ইনক্লুডিং ওই পাশে আমি তোমাদেরকে যে বললাম যে ব্যালকনি রুমগুলো রয়েছে, তোমরা ব্যালকনি রুম পাবে, কিন্তু অ্যাটাচ ওয়াশরুম কোনো রুমের সাথেই নেই, তোমাদেরকে ব্যবহার করতে হবে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে অনেকগুলো কমন ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। স্নান করার আলাদা ব্যবস্থা রয়েছে, ইন্ডিয়ান টয়লেট এবং ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা পেয়ে যাবে। তোমরা যারা একসাথে অনেক জন মিলে এসে থাকবে একটি রুম নিয়ে, তারও ব্যবস্থা রয়েছে। তবে বড় রুম নিলে পরে রুম ভাড়াটা হয়তো একটু বেড়ে যেতে পারে, যখন তোমরা আসবে কথা বলে নিতে পারো। তবে আমরা যে ডাবল বেডরুমটা নিয়েছি, পার নাইটে আমাদের খরচা হলো 200 টাকা। এখানকার একখানা ব্যাপার রয়েছে, লখনৌ ধর্মশালাতে তোমরা আগে থেকে ফোন করে রুম বুক করতে পারবে না। যখন তোমরা আসবে স্পটে এসে রুম বুক করবে, যখন যেই রুমটা খালি থাকবে তখন তোমরা সেই রুমটাই পেয়ে যাবে। মোটামুটি এখানকার সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি। অনেকটা দূর থেকে জার্নি করে এসেছি, এবারে ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হবো, তারপরে আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। এইমাত্র আমি তোমাদেরকে যে রুমটা দেখালাম সেটা হলো ডাবল বেডরুম। অ্যাডাল্ট 2 জন এবং সাথে যদি ছোট দুটো বাচ্চা থাকে সেই ক্ষেত্রে 4 জন তোমরা একসাথে এক রুমে থাকতে পারবে। তবে মাথায় রাখতে হবে বড় যে 2 জন থাকবে তাদের আধার কার্ডটা অবশ্যই নিজেদের সাথে রাখতে হবে। লখনৌ ধর্মশালা থেকে পায়ে হেঁটে সোজা চলে এলাম আমি হর কি পৌড়ি গঙ্গা ঘাটে। পায়ে হেঁটে আসতে আমার মোটামুটি সময় লাগলো এই 15 মিনিটের মতো। তবে হয়তো আর একটু আগেই আমি পৌঁছে যেতাম, যেহেতু মার্কেট এরিয়ার ওপর দিয়েই এলাম, মার্কেট এরিয়াটা একটু ঘুরে দেখছিলাম বলে সময়টা আমার বেশি লাগলো। তোমরা চাইলে লখনৌ ধর্মশালার সামনে থেকে রিক্সা ধরে চলে আসতে পারো হর কি পৌড়ি গঙ্গা ঘাটের সামনে, তবে টোটোর কোনো অপশন পাবে না। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় বাজে বিকেল ঠিক 5:30টার মতো। চারিদিকে ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো যে হর কি পৌড়ি গঙ্গা ঘাট কতটা জমজমাট হয়ে উঠেছে। যখন তোমরা হর কি পৌড়ি গঙ্গা ঘাটের ভেতরে এন্ট্রি করবে, সামনের দিকে রয়েছে বেশ বড় একখানা প্রবেশদ্বার। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি ব্যাক সাইডে দেখা যাচ্ছে সেই বিশাল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের মাথার উপরে লেখা রয়েছে খুব সুন্দরভাবে হর কি পৌড়ি গঙ্গা ঘাট। সেই প্রবেশদ্বার দিয়ে একদম ভেতরের দিকে প্রবেশ করলে পরে তোমরা পর পর অনেকগুলো মন্দির প্রাঙ্গণ দেখতে পারবে। সেই মন্দির প্রাঙ্গণে দর্শন সেরে আমি এখন এই মুহূর্তে একদম গঙ্গা ঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছি। হরিদ্বারে গরমের দিনে বা গরমের কালে অনেকটা লেটে সন্ধ্যা হয়, যার জন্য এখনো পর্যন্ত এই পরিমাণে ভিড় চারিদিকে লক্ষ্য করতে পারছি। আর সন্ধ্যেটা যেহেতু একটু লেটে হয়, যার জন্য সন্ধে আরতিটাও অনেকটা লেটে হয়। তবে সন্ধে আরতির টাইমিং কি রয়েছে আমার সাথে থাকলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। হর কি পৌড়ি গঙ্গা ঘাটে প্রবেশ করার মুখেই সুবিশাল একখানা বড় প্রবেশদ্বার চোখে পড়বে। এই প্রবেশদ্বারের পাশেই রয়েছে জুতো রাখার ঘর, যেখানে জুতো রেখে তারপরে গঙ্গা ঘাটের ভেতরে তোমাদেরকে প্রবেশ করতে হবে। মানুষের ভিড় দেখে একটু হলেও তোমরা আন্দাজ করতে পারছো হর কি পৌড়ি গঙ্গা ঘাট আসলে কতটা গুরুত্বপূর্ণ একখানা জায়গা হরিদ্বারের, বা কতটা পূর্ণ একখানা স্থান। গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে পবিত্র ও বিখ্যাত ঘাট হলো হর কি পৌড়ি গঙ্গা ঘাট। অনেকে হর কি পৌড়ি গঙ্গা ঘাটকে শিবের চরণ কিংবা বিষ্ণুর চরণ বলেও থাকেন। চারধামের প্রবেশদ্বার বলা হয়ে থাকে হরিদ্বারকে। আর চারধাম ভ্রমণে যাওয়ার আগে প্রচুর ভক্তরা, প্রচুর পর্যটকেরা একবার এসে হরিদ্বারের হর কি পৌড়ি গঙ্গা ঘাটের এই পবিত্র জলে গা ভিজিয়ে যায় এবং এই পবিত্র জল স্পর্শ করে যায়। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে এখানে এসেছি। তোমরা চাইলে রুমে গিয়ে ব্যাগপত্র রেখে সোজা চলে আসতে পারো হর কি পৌড়ির গঙ্গা ঘাটে। এখানে বেশ খানিকক্ষণ তোমরা এই পবিত্র জলে গা ভেজাতে পারো, স্নান করতে পারো। যে জায়গাতে এখন সকলে স্নান করছে, জল এতটাই কমিয়ে দেওয়া হয়েছে যার জন্য
বিকেল বেলাতেও এতটা পরিমাণে ভিড় এবং সকলেই এখনো পর্যন্ত জলে নেমে মজা করছে। তবে হারকি পৌড়ি গঙ্গা ঘাটের একদম পাড় জুড়ে এরকম ছোট্ট ছোট্ট তোমরা ঘর দেখতে পারবে, যে ঘরের মধ্যে পুরোহিত মশাই বসে রয়েছেন। তোমরা যারা বিভিন্ন ধরনের পুজো পাঠ করাতে চাইছো, অবশ্যই ইনাদের সাথে কথা বলে সেই সমস্ত পুজো পাঠ করাতে পারো। হারকি পৌড়ির গঙ্গা ঘাট কথিত রয়েছে যে এই পবিত্র জলে গা ভেজালে পাপ মুক্ত হয়। এত দূর যখন এসেছি, জলে তো অবশ্যই নামবো। বিশ্বাস করা হয় এই পবিত্র গঙ্গা জলে স্নান করলে নাকি মোক্ষ লাভ হয়, আর সেই মোক্ষ লাভের আশায় হাজারো হাজারো ভক্তের ভিড় এখানে উপচে পড়েছে। এই স্থানটি অর্ধকুম্ভ বা কুম্ভ মেলার প্রধান স্থান। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের পর অমৃত কলস বহনের সময় গরুর দেবতার ঠোঁট থেকে নাকি এই স্থানে অমৃতের ফোঁটা পড়েছিল। আজ সেই স্থানে দারুণ সুন্দর মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে। অমৃতের ফোঁটা পড়ার কারণেই আজ হারকি প্যারি গঙ্গা ঘাট এতটা পবিত্র স্থান হয়ে উঠেছে। যদিও বা আমার কোথাও যদি ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। তবে আমি যতটা জানি ততটা নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের কাছে। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভাগীরথী সেতুর একদম ঠিক সামনের দিকে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে ভাগীরথী সেতু। এখানে মোটামুটি যতগুলো এরকম ছোট ছোট ব্রিজ রয়েছে বা পুল রয়েছে, প্রত্যেকটার কিছু না কিছু নাম দেওয়া হয়েছে। আর এই দিকে দেখা যাচ্ছে ধনুষ পুল। তবে বন্ধুরা, জায়গাটা ঘুরতে তো বেশ ভালো লাগছে, কিন্তু এখানে ভিডিও শুট করাটা ভীষণ চাপের। কারণ যেই দিকেই যাচ্ছি সেই দিকেই শুধু দেখছি সকলে স্নান করে জামা কাপড় ছাড়ছে, মানে এমন একখানা ব্যাপার। তবে তোমরা যারা মহিলারা ভাবছো যে হারকি পৌড়ি গঙ্গা ঘাটে এসে স্নান করবে, মহিলাদের জন্য কোনো রকম সমস্যা নেই। এখানে জামা কাপড় ছাড়ার জন্য খুব সুন্দর চেঞ্জিং রুম রয়েছে। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট ঘরগুলো, এইখানে তোমরা জামা কাপড় ছাড়তে পারবে। এবং যারা ভাবছো যে জলে নামতেও ভয় পাচ্ছি, কিভাবে জলে নেমে স্নান করব, খুব মোটা মোটা চেন রয়েছে, সেই চেনটা ধরে তোমরা জলে অনায়াসে নামতে পারবে। তবে হারকি পৌড়ি গঙ্গা ঘাটের যে মেন এরিয়াটা রয়েছে, সেখানে দেখলাম জলের স্রোতটা অনেকটাই কম। কিন্তু ধনুষ পুল যেখানে রয়েছে এবং ভাগীরথী সেতু যেখানে রয়েছে, এইখানে দেখছি জলের ঢেউটা মারাত্মক রয়েছে। তাই এই সব দিকে এসে যদি তোমরা স্নান করো, অবশ্যই তোমাদেরকে বলবো সাবধানে স্নান করবে। পারলে মোটা মোটা যে চেনগুলো রয়েছে সেই চেন ধরে তারপরে জলে নামবে। হরিদ্বারের গঙ্গা নদীর তীরে মোট 84টি গঙ্গাঘাট রয়েছে। তার মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ও পবিত্র গঙ্গাঘাট হলো হারকি প্যারি গঙ্গাঘাট। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধ্যে ঠিক 6টা, কিন্তু দেখে তোমরা বুঝতে পারছো না, সূর্যি মামা এখনো পর্যন্ত চারিদিকে জলজল করছে। প্রচুর মানুষজন জলে নেমে এখনো পর্যন্ত স্নান করছে। আর এইদিকে গঙ্গা ঘাটের পাড়ে সকলে জায়গা নিয়ে বসতে শুরু করে দিয়েছে। আসলে ব্যাপারটা হলো, হরিদ্বারে হারকি পৌড়ি গঙ্গা ঘাটে গরমের দিনে বা গরমের কালে সন্ধ্যেবেলা 7টা থেকে সন্ধ্যা আরতি বা গঙ্গা আরতি হয়, যেটা ভীষণভাবে সকলের কাছে আকর্ষণীয় একখানা সন্ধ্যা আরতি বা গঙ্গা আরতি, যা দেখার জন্য অলরেডি আগে থেকে ভিড় জমিয়ে দিয়েছে মানুষজন। গঙ্গা ঘাটের পাড়ে দেখো এরকম প্লাস্টিক গুলো বিক্রি হচ্ছে, 10 টাকা 20 টাকা করে প্লাস্টিক গুলো তোমরা কিনে নিয়ে গঙ্গা ঘাটের পাড়ে বসে সন্ধ্যা আরতি তোমরা দেখতে পারবে। এইদিকের ভিড়টা একটু দেখাও, সকলে বসে পড়েছে। আর এই সন্ধ্যা আরতি বা গঙ্গা আরতির সুন্দর মুহূর্তটা ক্যাপচার করার জন্য আমাকেও জায়গা নিয়ে সামনের দিকে বসতে হবে, নয়তো সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে পারবো না।
আরতি দেখে সোজা চলে এলাম খাবার দাবার খেতে। এখন বসে রয়েছি হরিদ্বারের সব থেকে ফেমাস সামোসার দোকানে। আর বাইরের দিকে ভিড়টা শুধু দেখো, এতটাই ভালো এখানে সিঙ্গারা পাওয়া যায় যেটা খাওয়ার জন্য বাইরে এই পরিমাণে সকলে ভিড় জমায়। ভেতরের দিকে আমি একটু বসার জায়গা পেয়েছি, যার জন্য বসে খেতে শুরু করে দিয়েছি। সামোসা নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে সার্ভ করেছে, খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। আমি যেই দোকান থেকে সমোসা নিয়েছিলাম দোকানের নাম ছিল পাঞ্জাবি লস্যিওয়ালা। এক পিস সমোসা দাম নিয়েছিল 50 টাকা। বিশ্বাস করো, এত সুন্দর লাল চাটনি এবং হরা চাটনি মানে গ্রিন কালারের ঝাল চাটনি, যেটা দিয়ে এত সুন্দরভাবে সার্ভ করেছিল সমোসাটা, খেতে অসাধারণ লাগছিল। সচরাচর আমি কিন্তু একদম সিঙ্গারা খেতে পছন্দ করি না, তবে এইখানকার সিঙ্গারাটা অসাধারণ লেগেছিল। পায়ে হেঁটে ঘুরে দেখছি এখন হরিদ্বারের সব থেকে ফেমাস মার্কেট। এইখানে কি এমন পাবে না, সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যায়। গঙ্গাঘাটের পাড় থেকে শুরু করে মেন রোড পর্যন্ত বিশাল বড় এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে হরিদ্বারের মার্কেট এরিয়া। ঘর সাজানো জিনিস থেকে শুরু করে শীতের পোশাক, বিভিন্ন ধরনের আচার, বাচ্চাদের খেলনা, খাওয়ার দাওয়ারের দোকান, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে হরিদ্বারের এই মার্কেট এরিয়া যেন একদম জমজমাট। দিনের বেলায় আসো কিংবা সন্ধ্যেবেলা, সারাদিনই ভীষণ পরিমাণে জমজমাট থাকে হরিদ্বারের মার্কেট এরিয়া। অবশ্যই বলবো সময় বের করে সন্ধ্যে আরতি দেখা হয়ে গেলে পরে পায়ে হেঁটে তোমরা সম্পূর্ণ মার্কেট এরিয়া ঘুরে দেখবে। আর যদি কিছু পছন্দ হয়ে থাকে অবশ্যই দরদাম করে তোমরা কিনে নিতে পারো। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, এখানে শীতের পোশাক, বিভিন্ন ধরনের শীতের পোশাক, কম্বল, সোয়েটার পাওয়া যায়, সেইগুলো অবশ্যই তোমরা দরদাম করে কিনবে, অনেকটা কমে পেয়ে যাবে। আমিও তাই এখন হাঁটা পথে পুরো মার্কেট এরিয়াটাই ঘুরে দেখছি। হরিদ্বারের এই মার্কেট বিশেষ করে শীতের পোশাক, ব্ল্যাঙ্কেট, গায়ে দেওয়ার চাদর এইসবের জন্যই প্রচুর পরিমাণে বিখ্যাত। এখানে অন্যান্য জায়গাগুলোর থেকে তুলনামূলক শীতের পোশাকের দাম অনেকটাই কম। যে দামটা তোমাদের কাছে চাবে, তোমরা একটু বার্গেনিং করবে, তার থেকেও অনেকটা কমে এখান থেকে ব্ল্যাঙ্কেট, সোয়েটার, চাদর তোমরা কিনে নিয়ে বাড়ি আসতে পারবে। ফাইনালি বসে পড়েছি রাতের খাবার খেতে। এখন বসে রয়েছে এই মুহূর্তে পুরনো দাদা বৌদির হোটেলে। হরিদ্বার ভ্রমণে আসলে পরে আমি বরাবরই পুরনো দাদা বৌদির হোটেল থেকে দুপুরের কিংবা রাতের খাবার দাবার খাই। যথারীতি পুরনো দাদা বৌদির হোটেলে চলে এসেছি, বসে পড়েছি রাতের খাবার নিয়ে। আর প্লেটে রয়েছে, মানে রাতের খাবারে রয়েছে সাদা ভাত, ঘি, কাঁচা লঙ্কা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু পোস্ত, এঁচড়ের তরকারি, ডাল আর চাটনি। এই দিয়ে রাতের খাবার কমপ্লিট করে নেব। প্লেটের মধ্যে এঁচড়ের বাটিটা দেখে আমার রিশু সোনা ভেবেছে হয়তো রাতের খাবারে চিকেন নিয়েছি, যার জন্য বারবার করেই আমাকে বলছিল চিকেন খাবো। বিশ্বাস করো, প্রথমে আমি বুঝতেই পারিনি, আমি খেতে শুরু করে দিয়েছিলাম। পরে ও রাগ করে বসে রয়েছে, বলছে আমি চিকেন খাবো। পরে ওকে আমি বোঝালাম এটা চিকেন নয়, এটা হলো এঁচড়। যাই হোক, পরে ওকে আমি ডাল ভাত খাইয়ে দিয়েছিলাম। এই যে রাতের খাবারে আমি প্লেটটা নিয়েছি, যার দাম পড়েছিল 100 টাকা। ভর পেট খাবার তোমরা খেতে পারবে। এক্সট্রাভাবে ডাল, সবজি, তরকারি যেটাই নাও না কেন, তার জন্য তোমাদেরকে এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না। দারুণ সুন্দরভাবে পেট ভরে রাতের খাবার খেয়ে সোজা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়েছিলাম। তারপরে ছেলেকে নিয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে গিয়েছি। লখনৌ ধর্মশালা থেকে বাইরের দিকে বেরিয়ে হরকি পৌরি গঙ্গাঘাটে যাওয়ার যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা ধরে সোজা কিছুটা দূর সামনের দিকে আমি এগিয়ে চলে এসেছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হরকি পৌরি গঙ্গাঘাটের দিকে। আর এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, ব্যাক সাইডেই দেখা যাচ্ছে মা মনসা দেবী মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বার। এই হলো বড় প্রবেশদ্বার। যারা হাঁটা পথে মনসা দেবীর মন্দির প্রাঙ্গণে পৌঁছাতে চাইছো, তাদেরকে এইখান থেকেই জার্নিটা শুরু করতে হবে। এই প্রবেশদ্বারের ভেতর দিয়েই হাঁটা পথে পুরো মনসা পাহাড় ট্রেক করে তোমাদেরকে মনসা দেবী মন্দির প্রাঙ্গণে পৌঁছাতে হবে। লোকেশনটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখা যাচ্ছে হোটেল ময়ূর। হোটেল ময়ূরের ঠিক উল্টো দিকেই এই বড় প্রবেশদ্বারটি চোখে পড়বে। মনসা দেবী মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার যে প্রথম প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বার ধরে কিছুটা দূর সামনের দিকে এগিয়ে আসলেই হাতের বাঁ সাইডে চোখে পড়বে দারুণ সুন্দর বৈষ্ণো দেবী মাতার মন্দির।
মা মনসাকে দর্শন করতে যাওয়ার আগে বৈষ্ণোদেবীর দর্শনটা করে নিলাম। তোমরা যারা মনসা পাহাড় এবং চণ্ডী পাহাড় রোপওয়ে ধরে যেতে চাইছো, এখন এই মুহূর্তে আমি রোপওয়ে টিকিট কাউন্টারের সামনেই দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে এই যে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটার জন্য এই পরিমাণে ভিড় রয়েছে। বাইরের দিকে আমি তোমাদেরকে যে বড় প্রবেশদ্বারটা দেখালাম, মনসা দেবী মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার মেন রোডের পাশে, সেই প্রবেশদ্বারটা দিয়ে এন্ট্রি করলে পরে কিছুটা দূর এগিয়ে আসবে, তোমরা এই টিকিট কাউন্টার দেখতে পারবে। এইখান থেকে তোমরা সিঙ্গেল টিকিট মনসা পাহাড়ে যাওয়ার জন্য রোপওয়ে টিকিট পেয়ে যাবে, এমনকি কম্বো টিকিট মানে মনসা পাহাড় এবং চণ্ডী পাহাড়ে যাওয়ার জন্য কম্বো টিকিটও কেটে নিতে পারো। এখানে যে রোপওয়ে টিকিট কাটলে পরে সিঙ্গেল টিকিটে কত টাকা খরচা হবে এবং কম্বো টিকিটে কত টাকা খরচা হবে, বাচ্চাদের জন্য কত টাকা টিকিট মূল্য রয়েছে, সেই সমস্ত যে চার্টটা রয়েছে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিতে পারো। যারা ভাবছো এই ভিড় এড়িয়ে খুব সহজেই টিকিটটা বুক করে নেবে, লাইনে এসে দাঁড়াবে না, তাহলে আমি তোমাদেরকে একখানা কথা বলতে পারি। প্রবেশদ্বারের সামনে তোমাদেরকে দেখিয়েছিলাম মেন রোডের পাশে হোটেল ময়ূর, হোটেল ময়ূরে গিয়ে তোমরা খুব সহজেই মনসা পাহাড় এবং চণ্ডী পাহাড়ে যাওয়ার জন্য রোপওয়ে টিকিট কেটে নিতে পারো, একসাথে কম্বো টিকিট। সেই ক্ষেত্রে মাথা পিছু খরচা হবে 535 টাকা, ইনক্লুডিং থাকবে গাড়ি খরচাও, মানে গাড়ির চিন্তাও তোমাদেরকে করতে হবে না। তো তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা চাইলে এখান থেকেও টিকিট কাটতে পারো, তোমরা চাইলে হোটেল ময়ূরে গিয়েও টিকিট কেটে নিতে পারো। তবে আমি ঠিক করেছি রোপওয়ে ধরে তো যাব না, পায়ে হেঁটেই যাব। এই যে রোপওয়ে টিকিট কাউন্টারটা রয়েছে সেখান থেকে কিছুটা দূর এগিয়ে আসলে পরেই বড় একখানা ব্যানার রয়েছে, যেখানে খুব সুন্দর করে বড় করে অ্যারো সাইন দিয়ে লেখা রয়েছে প্যাদাল মার্গ। এই রাস্তাটা ধরেই হাঁটা পথে আমি যাব মনসা দেবী মন্দির প্রাঙ্গণের দিকে। সকলেই দেখো হাঁটা পথে রওনা দিয়েছে, অনেকে রোপো ধরে যাচ্ছে, অনেকে আবার হাঁটা পথেও যাচ্ছে। তো আমি সকলের সাথে মা মনসা দেবীর নাম নিয়ে হাঁটা পথে রওনা দেব মনসা দেবীর মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর জন্য। প্যাদাল মার্গ যে রাস্তাটা আমি তোমাদেরকে দেখালাম, সেইখান থেকেই মানে শুরুতেই 168টা সিঁড়ি পার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখনো পর্যন্ত অনেকটা পথ বাকি, সবে হয়তো মাত্র আমরা 50টা সিঁড়ি পার করেছি। আর খাড়াইটা দেখেছো কতটা উঁচুতে আমাদেরকে উঠতে হবে। সিঁড়ি ধরে একদম ওপরের দিকে উঠে আসলে পরেই চোখে পড়বে মেন রোড। মেন রোডের একদম ঠিক পাশে হাতের বাঁ সাইডে রয়েছে ছোট্ট একখানা মন্দির প্রাঙ্গণ, যে মন্দির প্রাঙ্গণে বিরাজমান হনুমানজি। তোমরা চাইলে দর্শন করে যেতে পারো। আর এই মন্দির প্রাঙ্গণের ওপর দিয়েই রোপওয়ে যাওয়া আসা করছিল। সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে আসলে পরেই এরকম তোমরা একখানা রাস্তা দেখতে পারবে। রাস্তাটা ক্রস করে এই পারে আসলে পরেই চোখে পড়বে বড় সুন্দর একখানা সাজানো বড় প্রবেশদ্বার, যে প্রবেশদ্বারের ওপরে গণেশ ঠাকুর বিরাজমান রয়েছে এবং নিচের দিকে খুব সুন্দর করে লেখা রয়েছে শ্রী মনসা দেবী আপকি মনোকামনা পুরি করে। আর সকলে দেখো এই প্রবেশদ্বারটা ব্যবহার করেই ওপরের দিকে উঠে যাচ্ছে। আমিও এখন এই রাস্তা ধরে সকলের সাথে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। যেই রাস্তাটা ধরে আমরা মনসা দেবী মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছি, যাওয়ার পথে চোখে পড়লেই সুন্দর ভিউ, মাথার ওপর দিয়ে রোপওয়ে যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। রিশু দেখে ভীষণ খুশি হচ্ছিল, আর ও বারবার করেই বলছিল মা আমরাও রোপওয়ে উঠবো। তবে আমি ঠিক করেছি আমি হাঁটা পথেই রওনা দিয়েছি, হাঁটা পথেই যাব মন্দির প্রাঙ্গণে। তবে দাঁড়িয়ে এই ভিউটা দেখতে বেশ ভালোই লাগছে। দেখো পর পর রোপওয়ে গুলো যাচ্ছে নিচের দিকে, আবার নিচের দিক থেকে ওপরের দিকেও যাচ্ছে, মানে মন্দির প্রাঙ্গণের দিকে যাচ্ছে। শিবালিক পাহাড়ের দক্ষিণতম অংশে অবস্থিত মনসা পাহাড়। আর সেই মনসা পাহাড় এবং মনসা দেবীকে দর্শন করার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছি। যমুনোত্রী ধাম ভ্রমণে গিয়ে কিংবা কেদারনাথ ভ্রমণে গিয়ে রিশু সোনা আমার কাঁধে করেই মন্দির প্রাঙ্গণে গিয়েছিল। তবে এইবারে দেখলাম ছেলের হয়তো আমার একটু বুদ্ধি হয়েছে। মনসা দেবী মন্দির প্রাঙ্গণে যাওয়ার সময় রিশু অনেকটা পথ হেঁটে হেঁটে গিয়েছিল। চলার পথে খুব সুন্দর বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা তো রয়েছে, তাছাড়াও টুকটাক খাবার দাবার পাওয়া যাচ্ছে। এখানে তরমুজ শসা এইসব পাওয়া যাচ্ছে, ছেলে বললো খাবে। 10 টাকা করে এই বাটিগুলো, তরমুজ রয়েছে, একটাতে রয়েছে পেঁপে তরমুজ শসা, তো এইগুলো 10 টাকা করে বাটি বিক্রি হচ্ছে। কোনটা খাবে রিশু তুমি? এটা
দোকানের মধ্যে যে কটা তোমরা ফ্রুটের বাটি সাজানো দেখছো, মানে মিক্স ফ্রুট, একটাতে রয়েছে শুধু তরমুজ, একটা প্লেটে রয়েছে শুধু শসা, প্রত্যেকটা প্লেটই মাত্র 10 টাকা করে বিক্রি হচ্ছিল। আমার ছেলে মিক্স ফ্রুটটাই বেছে নিয়েছিল। ছেলে এইদিকে ফল খেতে ব্যস্ত। তবে বিশ্বাস করো, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার পাশেই ছিল দারুণ সুন্দর একখানা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে পুরো চারিদিকের হরিদ্বার শহর দেখা যাচ্ছিল, তার সাথে দেখা যাচ্ছিল গঙ্গা এঁকে বেঁকে বয়ে গেছে। কি অসাধারণ লাগছিল দূর থেকেই দৃশ্য দেখতে। প্যাদাল মার্গ মানে যেখান থেকে মনসা পাহাড় মন্দির প্রাঙ্গণে আসার জন্য রাস্তাটা শুরু হচ্ছে হাঁটা পথের, সেইখান থেকে মনসা দেবী মন্দির প্রাঙ্গণের দূরত্ব মোটামুটি ধরে নাও 2 কিলোমিটারের মতো। 2 কিলোমিটার পথ হাঁটা পথে খুব সুন্দরভাবে আমি পৌঁছে গিয়েছি একদম মন্দির প্রাঙ্গণের অনেকটা কাছে। এইখান থেকে মন্দির প্রাঙ্গণের চূড়া খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে হাঁটা পথে আসলাম, একটু যে কষ্ট ছিল সেই কষ্টটা এক চুটকিতে ভ্যানিশ হয়ে গেল এই মন্দির প্রাঙ্গণের সুন্দর চূড়াটা দেখে। নিচের দিকে রাস্তাটা একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নিচের রাস্তাটা ধরেই আমরা হাঁটা পথে ওপরের রাস্তাতে উঠে চলে এসেছি। এইখান থেকে মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য আর কিছুটা পথ বাকি রয়েছে, যেই পথটা অতিক্রম করে মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বারের কাছে পৌঁছাতে হবে। অর্ধেকের বেশি পথই আমরা হেঁটে চলে এসেছি মন্দির প্রাঙ্গণের কাছে। তবে বিশ্বাস করো, একদম মন্দির প্রাঙ্গণের কাছে চলে এলে মনে হবে রাস্তা যেন শেষই হচ্ছে না। অবশেষে পৌঁছালাম একদম মনসা দেবী মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বারের সামনে। প্রবেশদ্বারটা ভীষণ সুন্দর। প্রবেশদ্বারের একদম ঠিক সামনের দিকে এই যে রাস্তাটা রয়েছে মন্দির প্রাঙ্গণের, দুপাশে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তার সাথে পুজো দেওয়ার জন্য ডালাও তোমরা কিনে নিতে পারবে। এখানে লাইন দিয়ে ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 150 টাকার মধ্যে তোমরা নিজেদের মতো ডালা সাজিয়ে মাকে পুজো দিয়ে আসতে পারবে। আর এই প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণের ভেতরে আপাতত আমি প্রবেশ করব। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বার ব্যবহার করেই প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণের ভেতরে। মন্দির প্রাঙ্গণের বাইরের দিকে যেরকম ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে, মন্দির প্রাঙ্গণের ভেতরেও দু একটা দোকান রয়েছে, যেখান থেকে পুজো দেওয়ার জন্য তোমরা যে কোনো সামগ্রী কিনে নিতে পারো। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই একখানা মানত গাছ যেটা চোখে পড়বে। অনেকে মানত করে এখানে লাল চূর্ণি, কেউ লাল ধাগা বেঁধে দিয়ে গেছে। ভীষণ সুন্দরভাবে দর্শন সেরে মন্দির প্রাঙ্গণের বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। ব্যাক সাইডে এখনো পর্যন্ত প্রবেশদ্বারটা তোমরা দেখতেই পাচ্ছ, আর প্রবেশদ্বারের সামনে কতটা পরিমাণে ভিড় রয়েছে। মন্দির প্রাঙ্গণ থেকে দর্শন সেরে বাইরের দিকে বেরিয়েছি, আর এরই মধ্যে দেখছি বাইরে এসে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। মন্দির প্রাঙ্গণের ভেতরে একচোট ভিড় হবে, তবে সাথে যদি ছোট বাচ্চা থাকে, বাড়ির বয়স্ক মানুষজন থাকে, একটু তাদেরকে সামলে রাখবে। আর যে ভিড়টা ছিল লাইনে দাঁড়িয়ে দর্শন সারতে আমার মোটামুটি আধ ঘন্টার মতো সময় লেগেছে, তবে খুব সুন্দর দর্শন করেছি। এখন এই রাস্তা ধরে সামনের দিকে আবার এগিয়ে যাব। এইবারে তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে, মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করে আমি দর্শন করে বেরিয়ে এলাম, কিন্তু তোমাদের বিগ্রহর দর্শন করালাম না। আসলে ব্যাপারটা হলো, মন্দির প্রাঙ্গণের ভেতরে ছবি তোলা, ভিডিও শুট করা পুরোপুরিভাবে নিষিদ্ধ, যার কারণে আমি তোমাদেরকে মা মনসা দেবীর বিগ্রহের দর্শন করাতে পারলাম না। ঠিক তোমাদেরকে মন্দির প্রাঙ্গণে যাওয়ার আগে বড় যে সুন্দর একখানা প্রবেশদ্বার দেখিয়েছিলাম, যেখানে গণেশ ঠাকুর বিরাজমান রয়েছে, এই যে প্রবেশদ্বারটা দিয়ে নিচের দিকে নেমে এসে এখানে লাইন দিয়ে দেখছি অটো দাঁড়িয়ে রয়েছে। এইখান থেকে মাথা পিছু 50 টাকা ভাড়া দিয়ে শেয়ারে এবারে সোজা রওনা দেব চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। মনসা পাহাড় থেকে চণ্ডী পাহাড়ে যাওয়ার সময় অটো ড্রাইভার দাদার সাথে কিছু কথা ক্লিয়ার করে নেবে। চণ্ডী পাহাড় মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার যে সবার প্রথমে প্রবেশদ্বারটা রয়েছে, সেই প্রবেশদ্বারের রাস্তা একদিকে, এবং যারা ভাবছো রোপওয়ে ধরে যাবে চণ্ডী পাহাড়ে, রোপওয়ে টিকিট কাউন্টারের রাস্তা অন্যদিকে। সেই ক্ষেত্রে তোমরা চণ্ডী পাহাড়ে পায়ে হেঁটে যেতে চাইছো কিংবা রোপও ধরে যেতে চাইছো, সেই কথাটা টোটো ড্রাইভার দাদা কিংবা অটো ড্রাইভার দাদাকে আগে থেকেই জানিয়ে দেবে। সেই হিসেব করেই তারা তোমাদেরকে নামাবে। তবে হ্যাঁ, চণ্ডী পাহাড় মন্দির প্রাঙ্গণে প্যাদাল মার্গের রাস্তা দুটো রয়েছে। তোমরা অটো ড্রাইভার দাদাকে বলে দেবে আমরা একদম মেন গেটের কাছেই নামবো, তাহলে আর তোমাদের রাস্তায় বেরিয়ে কোনো রকম সমস্যার মুখে পড়তে হবে না।
তবে একটা কথা মাথায় রাখতে হবে, একসাথে একই দিনে যদি দুটো পাহাড় তোমরা ট্রেক করো, সেক্ষেত্রে সকাল সকাল জার্নি শুরু করাটাই বুদ্ধিমানের কাজ হবে। অটো থেকে নেমে পড়েছি আমি চণ্ডী পাহাড়ের সামনে। এই যে নিচের দিকে রাস্তাটা রয়েছে, গাড়িগুলো যাওয়া আসা করছে, এই রাস্তার ওপরেই অটো থেকে আমি নেমেছি। অটো থেকে নেমে সোজা চলে এসেছি এই ওপরে যাওয়ার দিকে রাস্তার একদম ঠিক সামনে। এখানে বেশ অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে, আর সামনের দিকেই রয়েছে বড় একখানা প্রবেশদ্বার। ওপরের দিকে সুন্দর করে লেখা রয়েছে মা চণ্ডী দেবী দ্বার। এইখান থেকে শুরু হচ্ছে চণ্ডী পাহাড় এবং চণ্ডী মাতার মন্দিরে যাওয়ার হাঁটা পথের রাস্তা। তবে এই প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকেই রাস্তার ওই পারে রয়েছে আরো একখানা মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণে ভিজিট করার আগেই এরকম বড় একখানা প্রবেশদ্বার চোখে পড়বে। প্রবেশদ্বারটা ভীষণ সুন্দর করে সাজানো, আর মন্দির প্রাঙ্গণের ভেতরে রয়েছে মা কালীর খুব সুন্দর বিগ্রহ। এই মন্দির প্রাঙ্গণ আসলে একখানা সিদ্ধপীঠ। রয়েছে শ্রী দক্ষিণ কালী মন্দির। অবশ্যই মন্দির চত্বর তোমরা ঘুরে দেখবে। দর্শন সেরে আমি এইবারে হাঁটা পথের রাস্তা ধরেছি চণ্ডী পাহাড় এবং চণ্ডী মাতার দর্শনে যাওয়ার জন্য। মোটামুটি 600 মিটার রাস্তা সামনের দিকে হেঁটে চলে এসেছি। আর চারিদিকের ভিউ দেখে তোমরা বুঝতেই পারছো, একদম ঘন জঙ্গল। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এরকম সুন্দর সরু পিচের রাস্তা রয়েছে, যে রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলার পথে খুব সুন্দর তোমরা পানীয় জলের ব্যবস্থা, বসার ব্যবস্থা পেয়ে যাবে। আজকে বড্ড রোদ। সকালবেলা যখন মনসা পাহাড়ে গিয়েছিলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তবে এইখানে এসে দেখছি একদম কড়া রোদ। যার জন্য অবশ্যই বলবো, অতিরিক্ত রোদ হলে পরে ছাতা, জলের বোতল এইগুলো তোমাদের সাথে অবশ্যই রাখবে, চলার পথে প্রয়োজনে পড়বে। হরিদ্বারের নীল পর্বতের চূড়ায় অবস্থিত একটি পবিত্র হিন্দু মন্দির হলো চণ্ডী মন্দির। আমি যখন গিয়েছিলাম চণ্ডী দেবীর মন্দিরে, আমি রাস্তা ধরেই গিয়েছিলাম। তবে হাঁটা পথে যখন যাবে প্রচুর শর্টকাট রাস্তা দেখতে পারবে। যেহেতু ঘন জঙ্গলের মধ্যে মন্দির প্রাঙ্গণ, শর্টকাট রাস্তাগুলো অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে। আমি অবশ্যই বলবো মেন রাস্তা দিয়ে যাওয়া আসা করবে, কোনো রকম শর্টকাট রাস্তা ধরবে না। অনেকটা খাড়াই রাস্তা, যখন তখন বিপদ ঘটে যেতে পারে। সবেমাত্র একখানা পাহাড় টপকে এলাম। এখনো পর্যন্ত আরো একখানা ছোট্ট পাহাড় টপকে তারপরে মন্দির প্রাঙ্গণের কাছে পৌঁছাতে হবে। তবে এই দিককার ভিউটা আগে দেখিয়ে দিচ্ছি। এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে ব্যাক সাইডে একখানা ছোট্ট মন্দির প্রাঙ্গণ দেখা যাচ্ছে। এই মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর ছোট্ট একখানা হনুমানজির বিগ্রহ রয়েছে। মন্দির প্রাঙ্গণের সামনে বসে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, কারণ এতটা পরিমাণে রোদ, হাঁটা পথে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। মন্দির প্রাঙ্গণের সামনের দিকেই খুব সুন্দর পানীয় জলের ব্যবস্থা রয়েছে। ঠান্ডা জল আমি বোতলে ভরেও নিয়েছি। তোমরা অবশ্যই জলের বোতল আর ছাতা সাথে রাখবে। আর এইখান থেকে মন্দির প্রাঙ্গণটা দেখা যাচ্ছে। মন্দির প্রাঙ্গণটা দেখে বেশ ভালোই লাগলো, তবুও এখনো পর্যন্ত অনেকটা পথ বাকি রয়েছে। দেখি মন্দির প্রাঙ্গণের কাছে গিয়ে আমরা কতক্ষণে পৌঁছাচ্ছি। বেশ খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে রিশু সোনাকে কোলে নিয়ে এগিয়ে চললাম মন্দির প্রাঙ্গণের দিকে। চণ্ডী দেবী মন্দির প্রাঙ্গণে যাওয়ার সময় রিশু সোনা বেশ অনেকটা রাস্তা হেঁটেছে। যখন একদম পারছিল না, তখনই আমার কোলে উঠেছিল। চণ্ডী দেবী মন্দির প্রাঙ্গণটা যেহেতু চারিদিকটাই জঙ্গল দিয়ে ঘেরা, এখানে তোমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যে কোনো জীবজন্তুর দেখা পেতে পারো। এর আগের বার যখন আমি এসেছিলাম চণ্ডী দেবী মন্দির প্রাঙ্গণে, প্রচুর পরিমাণে ময়ূর দেখেছিলাম। তবে এইবারে মন্দির প্রাঙ্গণে যাওয়ার সময় ময়ূরের দেখা না পেলেও আসার সময় ময়ূরের ডাক প্রচুর শুনেছিলাম। আর নিচের দিকে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। দেখো, সকলেই বসে রয়েছে যাদের হাঁটতে কষ্ট হচ্ছে। আর আমি এখন ঠিক যেখানে বসে রয়েছি, এইখান থেকে পুরো চারিদিকের ভিউ এত সুন্দর দেখাচ্ছে, যার জন্য ভাবলাম ভিডিওর মাধ্যমে একটু ক্যাপচার করে নিই। মানে একদম ঘন সবুজ জঙ্গল, অসাধারণ ভিউ। তবে আজকে রিশু অনেকটা আমার সাথ দিয়েছে। ও কিছুটা পথ হেঁটে হেঁটে এসেছে, কিছুটা পথ আবার আমার কোলে কোলেও এসেছে, তাই না রিশু? এখনো অনেকটা পথ বাকি রয়েছে, যেতে হবে হেঁটে হেঁটে। অনেক ছোট ছোট বাচ্চা, বয়স্ক মানুষজন তারা হেঁটে যাচ্ছে, তাদেরকে দেখে একটু হলেও শক্তি পাচ্ছি। মন শান্ত করা পরিবেশ, আর যেদিকেই তাকাবে সবুজে ঘেরা জঙ্গল। এ যেন এক আলাদাই মায়াবী জায়গা।
প্রচুর পরিমাণে পরিযায়ী পাখির তোমরা দেখা পাবে যখন তোমরা চণ্ডীদেবী মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে হাঁটা পথে রওনা দেবে। তবে হ্যাঁ, রোপওয়ে গেলে পরে এক ধরনের দৃশ্য তোমাদের চোখের সামনে ফুটে উঠবে, আর হাঁটা পথে গেলে পরে এক আলাদা রকমের অভিজ্ঞতা তো হবেই, তার সাথে সুন্দর এই প্রকৃতিকে অনুভব করতে পারবে, যেটা আমার মনে হয়। ফাইনালি হাঁটা পথে এসে পৌঁছে গেলাম চণ্ডী মাতার মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রবেশদ্বার দেখাই যাচ্ছে, এই গেটটা দিয়েই আমাদেরকে এন্ট্রি করতে হবে। তবে একটা কথা অবশ্যই তোমাদেরকে বলবো, এর আগের বার যখন আমি চণ্ডী পাহাড়ে এসেছিলাম মায়ের দর্শনে, মন্দির প্রাঙ্গণের ঠিক বাইরের দিকের এরিয়াতেই দেখেছিলাম লাইন দিয়ে দোকানপাট বসেছিল, মানে টুকটাক খাবার দাবার বিক্রি হচ্ছিল। এইবারে দেখছি কোনো দোকানপাট নেই। তাই তোমরা যারা ভাবছো হাঁটা পথে আসবে মন্দির প্রাঙ্গণে, সাথে কিছু শুকনো খাওয়ার, কিছু ফল, জলের বোতল এইগুলো সাথে রাখবে, আসার পথে প্রয়োজনে পড়বে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার একদম ঠিক সামনের দিকের এরিয়াতেই এখানে ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে, যেখানে জুতো রেখে ডালা নিয়ে তারপরে মন্দির প্রাঙ্গণের ভেতরে তোমরা প্রবেশ করতে পারবে। এতটা দূর এতটা কষ্ট করে এসেছি, আগে গিয়ে মায়ের দর্শনটা সেরে নেব। চণ্ডীদেবী মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার মুখেই সামনের দিকে রয়েছে বড় একখানা প্রবেশদ্বার। প্রবেশদ্বারের একদম ঠিক ওপরের দিকে রয়েছে গণেশ ঠাকুরের সুন্দর একখানা বিগ্রহ, যা দেখতে অসাধারণ লাগছে। এখানে প্রচুর পরিমাণে বাদরের উৎপাত রয়েছে, তাই তোমরা যদি ডালাও কেনো সেই ডালাটাও সামলে রাখবে, নয়তো বাদর যখন তখন হামলা করে দেবে। চণ্ডী মাতা মন্দির প্রাঙ্গণে এসে মায়ের ভীষণ সুন্দরভাবে দর্শন সেরেছি। মন্দির প্রাঙ্গণে দর্শন করে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছো নিচের দিকে একখানা রাস্তা নেমে গেছে, আবার কিছুটা রাস্তা পাহাড়ি রাস্তা ওপরের দিকে উঠে গেছে। চণ্ডীদেবী মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়েই উল্টো দিকে তোমরা দেখতে পারবে এই রাস্তাটা সকলেই নিচের দিকে নেমে যাচ্ছে। আর ওই যে ওপরের দিকে পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে একখানা অরেঞ্জ কালারের মন্দির, জানকী দেবী মন্দির। তোমরা চাইলে অবশ্যই হাঁটা পথে গিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে দর্শনটা সেরে আসতে পারো। সকলেই যাচ্ছে, তবে মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য তোমাদেরকে কিছুটা পথ পাহাড়ি রাস্তা নিচের দিকে নামতে হবে, সিঁড়ি রয়েছে, আবার সামনের দিকে গিয়ে কিছুটা পথ তোমাদেরকে চড়াইতে মানে পাহাড়ের অনেকটা ওপরে উঠতে হবে। চণ্ডী পাহাড়ের আশেপাশে চণ্ডীদেবী মন্দির প্রাঙ্গণ ছাড়াও আরো যে কটা মন্দির প্রাঙ্গণ রয়েছে সেখানে ছবি তোলা, ভিডিও শুট করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যার কারণে মন্দির প্রাঙ্গণের ভেতরের ভিউটা আমি দেখাতে পারলাম না। চণ্ডীদেবী মন্দির প্রাঙ্গণ ঘুরে নিচের দিকে নেমে চলে এসেছিলাম। ঠিক যেখান থেকে হাঁটা পথের রাস্তাটা শুরু হয়েছিল আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তার ঠিক পাশের রাস্তাতেই আমি অটো থেকেও নেমেছিলাম। যেখানে আমি অটো থেকে নেমেছিলাম ঠিক সেইখান থেকেই অটো ধরে শেয়ারে মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি আমি এই মুহূর্তে হরকি পৌড়ি গঙ্গা ঘাটে। আর চারিদিকের ভিউ দেখে তোমরা বুঝতেই পারছো হরকি পৌড়ি গঙ্গা ঘাট এখন কতটা জমজমাট হয়ে উঠেছে। তবে চণ্ডী মাতার মন্দির প্রাঙ্গণে যেতে আমাদের যতক্ষণ সময় লেগেছিল হাঁটা পথে, নিচে নেমে আসার সময় একদম বেশি সময় লাগেনি। এখন এই মুহূর্তে হরকি পৌড়ি গঙ্গা ঘাটটা এত সুন্দরভাবে এনজয় করছি। সামনের দিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজটা এত সুন্দর আলো দিয়ে সেজে উঠেছে, অসাধারণ লাগছে। তবে যেদিন এসেছিলাম এতটা পরিমাণে ভিড় ছিল না, আজকে মনে হচ্ছে ভিড়টা অনেকটা বেড়ে গিয়েছে। এখনো পর্যন্ত অনেকে জলে নেমে স্নান করছে, চারিদিকের এই সৌন্দর্য অসাধারণ লাগছে দেখতে। হরিদ্বারের আশেপাশে যে কটা গঙ্গা ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাটই সন্ধেবেলা দারুণ সুন্দরভাবে সেজে ওঠে, তাই অবশ্যই বলবো সারাদিন যেদিকেই যাও না কেন ঘুরতে, সন্ধেবেলা কিছুটা সময় বের করে গঙ্গা ঘাটের পাড়ে এসে বসবে, দারুণ সময় কাটবে। হরকি পৌড়ি গঙ্গা ঘাট ঘুরে সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আমি এখন হরিদ্বার রেলওয়ে স্টেশনে। হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে আজকে রাত্রেবেলা আমার রয়েছে কুম্ভ এক্সপ্রেস ট্রেন, যে ট্রেন ধরে সোজা রওনা দেবো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে এবং হাওড়া স্টেশন থেকে রওনা দেবো আমি আমার বাড়ির উদ্দেশ্যে।
তবে বন্ধুরা, হরিদ্বার ভ্রমণের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।